মা, আপনার চা। রেখে যা, দেখেই তো মনে হচ্ছে বিষ বানিয়ে নিয়ে এসেছিস। তোর হাতের চাও তোর গায়ের রঙের মতোই তেতো হয়। একটু দুধ চিনি দিয়ে ভালো করে বানাতে পারিস না? আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই বানিয়েছি মা। ডাক্তার আপনাকে চিনি কম খেতে বলেছেন, তাই। ও, এখন তুই আমাকে শেখাবি আমার কি খেতে হবে? আমি কি খাবো না খাবো সেটা ঠিক করার তুই কে? অলক্ষী কোথাকার! আমার সোনার সংসারে পা দিয়েছিস, আর আমার শরীরটাও দিন দিন খারাপ হচ্ছে। তোর ওই কালো ছায়া আমার ওপর পড়েছে। এসব কি বলছেন মা? আমি তো শুধু আপনার ভালোর জন্যই। চুপ কর, একদম মুখে মুখে তর্ক করবি না। ভালো মন্দ খুব বুঝি আমি। আমার রতনের মতো রাজপুত্তর ছেলের কপালে যে তোর মতো একটা কালো পেঁচা জুটবে আমি স্বপ্নেও ভাবিনি। কি যে কুক্ষণে ছেলেটা তোকে পছন্দ করেছিল! আহা মা, সকাল সকাল আবার কি শুরু করলে? শ্যামলী তো তোমার খেয়ালই রাখে। ওরে আমার বাচ্চা রে, আয় আয়। আমি তো তোর কথাই ভাবি। সারাদিন অফিসে গাধার মতো খাটবি, আর বাড়ি ফিরে যদি একটু শান্তি না পাস। এই মেয়ের মুখ দেখলে কি শান্তি আসে? দেখ কেমন ফ্যাকাশে হয়ে গেছিস। নিশ্চয়ই কাল রাতে তোকে ভালো করে খেতে দেয়নি। মা, আমি তো আপনার আর রতনের পছন্দের সব খাবারই রান্না করেছিলাম। হ্যাঁ মা, ও খুব ভালো রান্না করেছিল। তুমিও তো মজা করে খেলে। খেয়েছি তো কি হয়েছে? আমার পেটে কি কিছু হজম হয়? সারাক্ষণ তো ভয়ে ভয়ে থাকি, কখন কি বিষ মিশিয়ে দেয় খাবারে। আমি তো বলি, বাবা রতন, তুই বাইরেই খেয়ে নিস। এই মেয়ের হাতের রান্না খেয়ে শেষে একদিন হাসপাতালে যেতে হবে। মা, আপনি আমাকে এতটা অবিশ্বাস করেন মা? অবিশ্বাস করব না তো কি করব? তোর মতো মেয়েরা বাইরে একরকম আর ভেতরে আরেক রকম হয়। মুখে মধু, অন্তরে বিষ। এখন চোখের জল ফেলে আমার ছেলেকে গলানোর চেষ্টা করিস না। যা, আমার সামনে থেকে দূর হ। রান্নাঘরে গিয়ে দেখ কি কি কাজ পড়ে আছে। শুধু সেজে গুজে বসে থাকলেই হবে না। মা, ও তোমার সব কথা শোনে, তোমার সব যত্ন নেয়। তারপরেও তুমি ওকে এত কথা শোনাও কেন? ওর গায়ের রংটা কি ওর অপরাধ? অপরাধ নয় তো কি? আমার আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাতে পারি না। সবাই আড়ালে হাসাহাসি করে, বলে আনারকলির কি সুন্দর ছেলে। আর তার বউ দেখো, যেন আমাবস্যার চাঁদ। তুই বুঝবি না বাবা, সমাজে চলতে গেলে শুধু গুণ নয়, রূপেরও দাম আছে। এখন কাজে যা, দেরি হয়ে যাচ্ছে। বউয়ের জন্য দরদ উতলে পড়ছে। আমি যে মা, তাকে যে কত কষ্ট সহ্য করতে হচ্ছে সে খেয়াল নেই। এই মেয়েকে আমি শায়েস্তা করেই ছাড়বো। হ্যাঁ রে পারুল, আর বলিস না, আমার কপালটাই মন্দ। নইলে এমন সোনার টুকরো ছেলের জন্য এমন একটা বউ আসে?
গায়ের রং তো কালো, যেন কালি ঢেলে দিয়েছে। কাজে কর্মেও তো অকম্মা ঢেকি। সারাদিন শুধু সেজে গুজে ঘুরে বেড়ায়, ঘরের কাজে মন নেই। রান্না যা করে মুখে তোলা যায় না। রতন তো আমার ভয়ে কিছু বলে না, বেচারা বাইরে থেকে খেয়ে আসে। আমি এই বুড়ো বয়সে খেটেই মরছি। আর কি বলবো, টাকা পয়সার হিসাব তো কিছুই বোঝে না। রতনের সব টাকা যেন জলে ফেলে দেয়। বলি, একটা শাড়ি কেনো। তুই এমন একটা শাড়ি কিনবে যা দেখলে চোখ ব্যথা করে, কোনো রুচি বোধই নেই। দুলা ভাইকে বলিস তো ভালো দেখে একটা মেয়ে খুঁজে দিতে আমার ছোট ছেলের জন্য। এবার আর আমি এই ভুল করব না। ফর্সা সুন্দরী বড় লোকের মেয়ে দেখে আনবো। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, গায়ে কোনো কথাই লাগে না। চামড়ার মতো মনটাও কি কালো আর মোটা। একে জব্দ করার নতুন কোনো উপায় ভাবতে হবে। শ্যামলী, অফিসে একটা বড় সমস্যা হয়েছে। আমার প্রজেক্টটা বাতিল হয়ে গেছে। বস খুব রেগে আছেন, হয়তো আমার মাইনেও কেটে নিতে পারে এই মাসে। কি মাইনে কাটবে? সর্বনাশ! আমি আগেই জানতাম। এই অলক্ষীটা ঘরে ঢোকার পর থেকেই আমাদের শনির দশা শুরু হয়েছে। আগে তো তোর কখনো এমন হয়নি রতন। তোর তো বরাবরই উন্নতি হচ্ছিল। মা, অফিসের সমস্যার সাথে আমার কি সম্পর্ক? তোরই তো সম্পর্ক। তুই তো অপয়া। তোর মুখ দেখেই আমার ছেলে আজ বিপদে পড়েছে। এখন সংসার চলবে কি করে? আমার মাসের হাত খরচ, আমার ওষুধ, বাড়ির এতগুলো খরচ সব তো বন্ধ হয়ে যাবে। মা, তুমি শান্ত হও। একটা মাস একটু কষ্ট করে চালিয়ে নিতে হবে। পরের মাসে সব ঠিক হয়ে যাবে। কষ্ট? আমি এই বয়সে আরো কষ্ট করব? যার ঘরে এমন সাক্ষাৎ শনি বসে আছে, তার কষ্ট কি কোনোদিন শেষ হয়? এর চেয়ে তো আমার মরে যাওয়াও ভালো ছিল। আমাকে তোরা বিষ এনে দে, আমি মরে গিয়ে বাঁচি। মা, আপনাকে মরতে হবে না, আর সংসার চালাতেও কোনো কষ্ট হবে না। মানে, তোর বাপের বাড়ি থেকে টাকা এনে দিবি নাকি? তোর বাবা তো এক পয়সাও দেয়নি, খালি কালো মেয়েটাকে আমার ঘাড়ে গছিয়ে দিয়েছে। না মা, আমি কিছু টাকা জমিয়েছি। এই দেখুন, এখানে প্রায় 50,000 টাকা আছে, আর এই পাস বইয়ে আরো কিছু আছে। আপনার বা রতনের চিন্তার কোনো কারণ নেই। এই মাস কেন, আগামী কয়েক মাস আমাদের সংসার চলে যাবে। শ্যামলী, তুমি এত টাকা কোথায় পেলে? আমি বিয়ের আগে থেকেই এলাকার কিছু দোকানের হিসাব রাখতাম। বিয়ের পরেও কাজটা ছাড়িনি। মা যখন দুপুরে ঘুমাতেন, তখন আমি সেই কাজগুলো করতাম। আপনার বা সংসারের কোনো কাজে তো আমি ত্রুটি রাখিনি। এই টাকাটা আমাদের দুর্দিনের জন্যই জমিয়েছিলাম। শ্যামলী, আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি একা একা এত কিছু করেছো, আর আমরা কেউ জানতেও পারিনি। টাকা জমিয়েছিস তো কি হয়েছে? কার টাকা? আমার ছেলের টাকাতেই তো তোর সংসার চলে, সেখান থেকেই তো বাঁচিয়েছিস। এ তো আমারই টাকা। দে,
বক্সটা আমার কাছে দে। না মা, এই টাকা আমার পরিশ্রমের, আর এই টাকা আপনার বা আমার নয়। এটা আমাদের সংসারের টাকা। আমি আপনার হাতেও দেব না, নিজের কাছেও রাখবো না। রতনের কাছে থাকবে। যখন যা দরকার হবে ওই আমাদের দেবে। কি গো আনারকলি ভাবি, মুখটা এমন শুকনো কেন? রতনের শরীর ভালো তো? হ্যাঁ, ভালো। কাল রাতে আপনাদের বাড়ি থেকে খুব চিৎকার শুনছিলাম। কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলো না বোন, আমার পুরা কপাল। কাল আমার ছেলের অফিসে কি একটা ঝামেলা হয়েছে। ও মা, তাই নাকি? তা আজকাল তো এসব হতেই পারে। তোমরা তো ভাগ্যবতী, তোমাদের ঘরে লক্ষ্মী বউ আছে। শ্যামলী মা তো একাই 100। কালকেই তো আমাদের মুদির দোকানের মালিক বলছিল শ্যামলী মা নাকি তার দোকানের সব হিসাব কি সুন্দর গুছিয়ে দিয়েছে। সে তো দোয়া করছিল এমন বউ যেন সবার ঘরে আসে। আর সেদিন যে তোমার প্রেশার কমে গিয়েছিল, মেয়েটা কি করলো? নিজ হাতে শরবত বানিয়ে ডাক্তারকে ফোন করে সারা রাত তোমার মাথার কাছে বসেছিল। আমরা তো সব দেখি ভাবি। গায়ের রং দিয়ে কি হবে, মনটাই তো আসল। তোমরা সত্যি খুব ভাগ্যবান এমন একটা বউ পেয়ে। শ্যামলী, আমি সত্যি খুব লজ্জিত। আমি তোমার স্বামী হওয়া সত্ত্বেও কোনোদিন মায়ের মুখের ওপর তোমার জন্য একটা কথাও বলতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। আপনি লজ্জিত হবেন কেন? আপনি তো আপনার জায়গায় ঠিকই ছিলেন। একজন ছেলের পক্ষে মা আর স্ত্রীর মধ্যে ভারসাম্য রাখা খুব কঠিন। আমি সব বুঝি। তুমি আমাদের সংসারটা বাঁচিয়ে দিলে। মা এখন চুপ হয়ে গেছে, কিন্তু আমি জানি উনি মনে মনে এখনো তোমাকে পুরোপুরি মেনে নিতে পারেননি। সময় দিন, একদিন ঠিক পারবেন। বরফ গলতে সময় লাগে। রতন, এই দেখ তোর ছোটবেলার ছবি। আমার মা বলতেন আমার গায়ের রং কালো বলে ভালো ঘরে আমার বিয়ে হবে না। অনেক খোঁটা সহ্য করতে হয়েছে জীবনে। তোর বাবাই প্রথম মানুষ যিনি আমার রঙের চেয়ে আমার গুণকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। বিয়ের পর আমি পণ করেছিলাম আমার ছেলের বউ আমি আনবো দুধে আলতা, যাকে দেখে সবাই বলবে আনারকলির ভাগ্য বটে। আমি হয়তো ভুলেই গিয়েছিলাম আমাকেও একদিন কত কি শুনতে হয়েছে। নিজের কষ্ট ভুলে গিয়ে আমি আরেকজনকে কষ্ট দিয়েছি। মা, যা হয়েছে তা ভুলে যান। আমরা তো এখনো একসাথে আছি, এটাই সবচেয়ে বড় কথা। আমাকে ক্ষমা করে দিস মা।